দ্রুত ইনশাল্লাহ। মাথা ঠান্ডা রেখে লেখেন সমুদ্র সীমা। দেখ তো ক্লাস আছে কিনা জিজ্ঞেস কর আদিসকে, রাজ্জাককে জিজ্ঞেস কর আর কোনো ক্লাস আছে কিনা 8টায়, না থাকলে আমি 10 মিনিট আনাবো। সমুদ্র সীমা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা সচরাচর স্টুডেন্টরা জানে না। আনক্লোজ আমরা যখন কোচিং করেছি আমাদেরকে কেউ এটা পড়ায় নাই, সত্যি আমরা কোচিং করেছি কেউ আমাদেরকে পড়ায় নাই, তো এটা আমাদের শিখতে হবে, জীবনের জন্য ইম্পর্ট্যান্ট, ইউনিভার্সিটিতে খুব সময় লেগে যাবে। আনক্লোজ দি থার্ড মানে তৃতীয়। ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি, আমার সাথে বলেন, ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি। লিখে ফেলি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি। এটা হলো জাতিসংঘের সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন। আপনি দেখবেন সমুদ্র সীমা থেকে অনেক প্রশ্ন আসছে যাবৎ, অর্থনৈতিক সমুদ্র সীমা কত, উপকূলীয় সমুদ্র সীমা কত, মহিষাপান কত। এই আইনটা 1982 সালে হয়। সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন আনক্লোজ দি থার্ড 1982 সালে হয়। পরীক্ষায় কিন্তু আসবে সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইনটির নাম কি, আনক্লোজ দি থার্ড। সমুদ্র সীমা আইনটি কত সালের? 1982 সালের। একটু ক্লিয়ার? তাহলে আমি আইনের বিষয়বস্তুতে চলে যাই। আমি কিন্তু আজকে যা পড়াইছি লাস্টের 10 মিনিটে আপনাদের কোশ্চেনও শুনবো, আমি কোশ্চেন জিজ্ঞাসাও করব, এবং সঠিক উত্তর যে 3টা প্রশ্নের পর মানে 3টা প্রশ্নে যে সঠিক উত্তর দিবে ইনশাআল্লাহ শুরুতে সবার আগে তাকে থ্যাঙ্কস দেব, তার নাম নিয়ে সুন্দর করে বলে তাকে থ্যাঙ্কস দেব, প্রয়োজনে সাক্ষাৎকারও নিতে পারি, খাওয়াইতেও পারি, বুঝছেন? চা খাওয়াবো সবাইকে, যে পারবে সেকে চা খাওয়াবো। এবং চা খাওয়াবো হলো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়া, ডাকসু ক্যাফেটেরিয়া, যেখানে 1 টাকায় চা পাওয়া যায়, লাল চা 1 টাকা মাত্র। বাংলাদেশের একটি জায়গায় 1 টাকায় চা পাওয়া যায়, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায়। ঢাকা ইউনিভার্সিটি অস্থির ভাই, পড়লে বুঝবেন, না পড়লে জীবনও বুঝবেন না। না পড়লে বলুন ঢাকা ইউনিভার্সিটি না পড়লে কি হয়, যদি পড়বে সে বুঝবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কী জিনিস, আর যে পড়বে না সে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় না পড়লে কী হইতো, কী হয়, কিচ্ছু হইতো না, এটা বলবে আর কি। আর আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা এখন সবাই অ্যাম্বিশন নিয়ে আসছেন, খুব ভালো একটা স্বপ্ন নিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাবে না সে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পচানোর জন্য ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় সে লেগে থাকবে। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের একটি ইতিহাস, প্রত্যেকটি ইটের গাঁথনিতে ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের আতুরঘর, বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পাকিস্তানিরা যেখানে আক্রমণ করেছে 3টি জায়গায় 1971 সালের 25শে মার্চ, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, 3টি জায়গায় সবচেয়ে বেশি আক্রমণ করেছে। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 জন শিক্ষক মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, এবং ছাত্র তো অসংখ্য, 257 জনের তালিকা পেয়েছে। আচ্ছা আসি, এখানে কি আছে একটুখানি আমার দিকে তাকান, আমার মতো করে আঁকতে হবে, একটু বড় সড়ো করে। আল্লাহ, এই যে আমরা ধরে নিচ্ছি এটাই বাংলাদেশ, এটা ভারত, এটা মিয়ানমার, আমার মতো আঁকতে হবে। এটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। ভারত, দিস ইজ বাংলাদেশ, দ্য বিউটিফুল কান্ট্রি।
মিয়ানমার, বে অফ বেঙ্গল। এই আনক্লোসে আমরা যেটা দেখেছিলাম, আনক্লোসের 1 নম্বর আইনে বলা আছে, 1 নম্বর যেটা হলো উপকূলীয় সীমা। লিখে নেই খাতায় 1 নম্বর, মানে এই ম্যাপের পরে এখান থেকে, আপনার তো খাতা, আপনার তো আর এখানে জায়গা নাই মনে হয়, উপকূলীয় সীমা অথবা আঞ্চলিক সীমা, এটারই আর একটা নাম রাজনৈতিক সীমা। উপকূলীয় সীমা, আঞ্চলিক সীমা, রাজনৈতিক সীমা। উপকূলীয় সীমা, রাজনৈতিক সীমা, আঞ্চলিক সীমা, এরই আরেকটা নাম টেরিটোরিয়াল, টেরিটোরিয়াল সি। অর্থাৎ একটা সীমার 4টা নাম: উপকূলীয় সীমা বা অঞ্চল, আঞ্চলিক সীমা বা অঞ্চল, রাজনৈতিক সীমা অথবা অঞ্চল, আর একটা হলো ইংলিশে বলা হয় টেরিটোরিয়াল সি। টেরিটোরিয়াল সি এটা কি বলা আছে? ভিত্তি রেখা থেকে 12 নটিক্যাল মাইল। উপকূলীয় সীমা হলো ভিত্তি রেখা থেকে 12 নটিক্যাল মাইল। মধুর ক্যান্টিন, ডাবির ভিসি কি বলছে? 10 টাকায় 1 কাপ চা, একটা সিঙ্গাড়া, একটা সমোসা, একটা চপ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 10 টাকায় একটা সিঙ্গাড়া, একটা সমোসা, একটা চপ এবং 1 কাপ চা। বুঝতে পেরেছো? এটা শুধুমাত্র বাংলাদেশই সম্ভব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব। উনি তো বরিশালের লোক, উনি বলছে এটা। এই কথা যদি আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে তাহলে এটা গিনেস বুকে রেকর্ড হবে। বুঝতে পেরেছো? আসেন এখন ভিত্তি রেখা থেকে 12 নটিক্যাল মাইল। এই ভিত্তি রেখা হলো সর্বশেষ ভাটা, সর্বশেষ ভাটা। এখন দেখেন, আমরা ধরলাম এটা সমুদ্র, আমি যে ডট দিচ্ছি এই ডটটা হলো সর্বশেষ ভাটা। সর্বশেষ ভাটা থেকে 12 নটিক্যাল মাইল যে কোনো দেশ, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশ সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল আঞ্চলিক, উপকূলীয়, রাজনৈতিক। এখন দেখেন তাহলে বাংলাদেশের এখানে এই ধরেন এটা হলো 12 নটিক্যাল মাইল, তাহলে এইটা হবে বাংলাদেশের রাজনৈতিক সীমা 12 নটিক্যাল মাইল, বা বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। তাহলে একটা দেশের, শুধু বাংলাদেশের 12 নটিক্যাল মাইল তা না, পরীক্ষায় কিন্তু আপনাদের আসে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত, 12 নটিক্যাল মাইল। কিন্তু পরীক্ষায় তো আসতে পারে যে আর্জেন্টিনার সমুদ্র সীমা কত, রাজনৈতিক সমুদ্র সীমা, তাও 12 নটিক্যাল মাইল। পৃথিবীর সব দেশের যার সমুদ্র থাকবে সে 12 নটিক্যাল মাইল পাবে। এবং এখানের অধিকারটা কি? এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। আপনি এখানে ইমারত তৈরি করতে পারবেন। এখানে আপনি মনে করেন দক্ষিণ কোরিয়া, তারা এই উপকূলীয় সীমাটা ভরাট করে কৃষি জমি চাষ করেছে। আপনি এখানে কৃষি জমি বানাতে পারবেন, পাবলিক টয়লেট বানাতে পারবেন, আপনি গোসল করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, রাষ্ট্রীয় আপনার অধিকার। 2 নম্বরে আসি। আমাকে একটু বলেন তো, উপকূলীয় বা রাজনৈতিক সমুদ্র সীমা বুঝতে পারছেন কিনা? বাকি সমুদ্র বলবো রে ভাই। বুঝতে পারেন নাই?
এটা না বোঝার কি আছে? একজন বলছে যে না বুঝি নাই, বুঝছি, আবার বলেন বুঝছি, জি জি স্যার, থ্যাংক ইউ। এ ভাই স্যারটার ডাইকেন না, স্যার ডাকলে বুইরা খাটাস লাগে, বুঝছেন? প্রয়োজনে মামা ডাকেন, আঙ্কেল ডাকেন, চাচু ডাকেন, ভাইয়া ডাকেন, কিন্তু ভাই আত্মীয় স্বজন বুঝে তা ডাকবেন না। যেমন আপনার দুলাভাই, ফুফা, খালু, এই জাতীয় কথা ডাকা যাবো না। এমনি মামা ডাকা যাবো, চাচু ডাকা যাবো, কাক্কা, ঠিক আছে, ভাইয়া। হ্যাঁ, যদি আন্টির আপনার আন্টির যদি ভাইয়ের মতো মনে হয় তাহলে মামা ডাকবেন, কিন্তু স্যার ডাকা লাগবে না ভাই। স্যার হলো যারা ব্রিটিশ নাইট উপাধি পায়, ব্রিটিশ নাইট পেলে তাকে স্যার বলা হয়। এজন্য কোনো নারীদেরকে, কোনো নারীরা নাইট উপাধি পায় না, এটা কি জানেন? ব্রিটিশ নাইট উপাধি কোনো নারীরা পায় না, কারণ নারীদের তখন স্যার ডাকা লাগবে। অর্থাৎ স্যার হলো পুরুষদের জন্য, এবং নাইট উপাধি পাবে যে ব্রিটিশ নাইট, ব্রিটিশ রাজা বা রানীর রাষ্ট্রীয় যে খেতাব, মানে রাজ পরিবারের খেতাব, সেটা হলো নাইট। পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়েছিল জগদীশ চন্দ্র বসু, পেয়েছিল ডন ব্রাডম্যান। আমি পাই নাই, আল্লাহ আল্লাহ আমি যেন পাই, আল্লাহ ও পাইতে ইচ্ছা করে। আচ্ছা আসেন, এবারে হলো রেডি, অর্থনৈতিক সীমা। এই অর্থনৈতিক সীমাকে ইংলিশে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এটাকে সংক্ষেপে বলে ইইজেড। দেখা যায় এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা ইইজেড। এটা হলো ভিত্তি রেখা থেকে 200 নটিক্যাল মাইল অথবা উপকূলীয় সীমা থেকে, বা এই যে উপকূলীয় সীমা রাজ্য সমুদ্র সীমা থেকে 188 নটিক্যাল মাইল। তার মানে এখান থেকে 188 নটিক্যাল মাইল, অথবা এই জায়গা থেকে 200 নটিক্যাল মাইল, এখানে 12 আর এখানে দেয় 188। এইটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। শুধু বাংলাদেশের না, সব দেশের হবে। এখানে এখন গিট্টু লাগবে। এখন আপনি মনে হয় এটা বুঝে গেছেন, অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থনৈতিক সমুদ্র সীমা আই থিঙ্ক বুঝে গেছেন। এই জায়গাটায় আপনি কি করতে পারবেন? আপনি এখানে মাছ ধরতে পারবেন, আপনি এখানে দ্বীপের অধিকার পাবেন, আপনি এখানে দ্বীপের অধিকার পাবেন, মাছ ধরতে পারবেন, আপনি এখানে কাস্টম বা শুল্ক নিতে পারবেন, শুল্ক নিতে পারবেন। অর্থাৎ এইখানে আপনার পুরো অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি এখানে পরিবেশ বিপর্যয় হবে এমন কোনো কাজ করতে পারবেন না, সমুদ্র স্রোতের পরিবর্তন হবে এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ এখানে আপনি অর্থনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক ক্লিয়ার? এখন আপনি আসেন, যে কাজটা করতে পারেন সেটা হলো এই 200 নটিক্যাল মাইল, এটা কি শুধু বাংলাদেশের? সব দেশের আছে না? এখন একটু খেয়াল করে শুনবেন, এখনই আমাদের গিট্টু লেগে যাবে। এটা মুছে ফেলি। জি কাকু, এখন কাকু ডাকা শুরু করছে ভাই, আল্লাহ গজব পড়বো ভাই, গজব পড়বো। একজন বলছে এত কিছু মনে রাখবো কিভাবে? ভেরি মাচ আনস্মার্ট কোশ্চেন। আপনি মাত্র 2টা ক্লাস করছেন সাধারণ জ্ঞানের, আপনি সব বুঝে যাবেন? এত সোজা? সাধারণ জ্ঞান নিয়ে মানুষ সারা বছরের পর বছর এটা চর্চা করে, আর আপনি 2 দিনই সব বুঝে ফেলবেন, এবং 2 দিনই আপনি একবার ক্লান্ত হয়ে গেছেন। এতটুকু জিনিস নিয়ে এতটুকু মানে ইয়া নিয়ে সাধারণ জ্ঞান শিখতে আসছেন। আমি গাইডলাইন ক্লাসে বলেছিলাম যে সাধারণ জ্ঞানে মজায় মজা শিখতে হবে, অর্থাৎ পারি ভাব আসবে এমন একটা ভাব থাকতে হবে। সমুদ্রের সীমা বিষয়টা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা তো জাস্ট খেয়াল করে শুনলে যে কত মজা লাগবে, কত সুন্দর করে আপনি মনে রাখতে পারবেন। আপনি এখনই একেবারে শুনি সব চিন্তা করেন আগেই ভুলে যাওয়ার, তাহলে আপনি মনে রাখবেন কিভাবে?
এখন আমার প্রশ্নের উত্তর দেন, দেখি পারেন কিনা। প্রশ্ন, ভিত্তি রেখা কি? বলেন, ভিত্তি রেখা কাকে বলে? বলেন, ভিত্তি রেখা কি? ভিত্তি রেখা তো সর্বশেষ ভাটা। সর্বশেষ ভাটার অঞ্চল, তার মানে এই সর্বশেষ ভাটা থেকে 200 নটিক্যাল মাইল অথবা উপকূলীয় সীমা থেকে 188, সর্বশেষ ভাটা থেকে 200 অথবা উপকূলীয় রেখা থেকে সীমা থেকে বা রাজনৈতিক সীমা থেকে 188 নটিক্যাল মাইল। এখন দেখেন ঝামেলাটা কোথায়। বাংলাদেশ 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সীমা, তারা যাচ্ছে 2007 সাল বাংলাদেশ এখান থেকে তেল গ্যাস উত্তোলন করবে। ঠিক তখন ভারত বলে আমার 200 নটিক্যাল মাইল, ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। মিয়ানমার বলে আমার 200 নটিক্যাল মাইল। এখন বলেন তো বাংলাদেশ কোথায় যাব? ভারত বলে এদিকে যাব, মিয়ানমার বলে এদিকে যাব। বাংলাদেশ করলো কি? সরতে বললো, ওরা সরবে না। বাংলাদেশ 2009 সালে একই দিনে 2টা আদালতে মামলা করে দিল। মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে 2009 সালে, সে মামলাটা করে ইটলসে, ইটলস। ভারতের বিরুদ্ধে মামলা করে একই দিনে 2009 সালে পিসিএতে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মামলা করেছে পিসিএতে, বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে ইটলসে। ইটলস মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি। আর পিসিএ হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। ব্যাপারটা হলো 2007 সালে বাংলাদেশ এই অঞ্চলটাকে তেল গ্যাস উত্তোলনের জন্য 28টি ব্লকে ভাগ করেছিল। আমি তোমাদের এখানে আমার সমুদ্র সীমা সংক্রান্ত আরেকটা ক্লাস আছে, সেটা আমি এখানে শেয়ার করে দেব। 28টি ব্লকে ভাগ করে এবং সেখানে এই পর্যন্ত এসে ভারত 10টা দাবি করে ফেলে এবং মিয়ানমার 17টা দাবি করে ফেলে। তো বাংলাদেশ থাকে মাত্র একটা। প্রথমে 3টা দাবি করছে, পরে 17টা। তখনই বাংলাদেশ 2009 সালে ভারতের বিরুদ্ধে পিসিএতে মামলা করে এবং মিয়ানমারের বিরুদ্ধে ইটলসে মামলা করে। এই মামলার রায় মায়ানমারের বিরুদ্ধে রায় দেয় 14 মার্চ 2012, আর ভারতের বিরুদ্ধে রায় দেয় 7 জুলাই 2014। 14 মার্চ 2012 আর 7 জুলাই 2014 মামলার রায় দেয়। রায়টা কি দেয়? ফলাফল কি হয় দেখেন। ফলাফল 20-1 ভোটে বিডি জয়। বাংলাদেশ 20-1 ভোটে জয়লাভ করে। 21 জন বিচারকের মধ্যে 20 জন বিচারক বাংলাদেশের পক্ষে ভোট দেয় আর 1 জন বিচারক ওদের পক্ষে ভোট দেয়। এখন একজন যদি ওদের পক্ষে না থাকে, ওদের পক্ষে যদি একজন না থাকে, তাহলে তো মামলাই চলতো না। একজন থাকতে হবে না, তো মামলা করবো, তাহলে তো মামলা তো দরকারই নেই। ওদের পক্ষে মাত্র 1 জন রায় দেয় আর বাংলাদেশের পক্ষে 20 জন রায় দেয়। কি রায় দেয় সেটা আমরা একটু পরে দেখবো যে কি ফলটা ছিল কি। আর এখানে বাংলাদেশ 5-1 ভোটে জয় হয়।
বাংলাদেশ 5-1 ভোটে জয়ী। এখানে 6 জন বিচারক, তার মধ্যে 5 জন বাংলাদেশের পক্ষে ভোট দিছে আর 1 জন ওদের পক্ষে ভোট দিয়েছে। তার মানে দেখেন নিরঙ্কুশ জয়। জয়টা কি দেখেন, এখানে বলে মিয়ানমারকে যে বাংলাদেশের 200-র পরে তুমি যেতে পারবে, অর্থাৎ 200 পর্যন্ত বাংলাদেশের থাকবে। তার মানে তুমি 200-র পরে মানে বাংলাদেশের 200-র পরে তুমি অর্থনৈতিক সীমা ভোগ করতে পারবে। এর আগে 200 নটিক্যাল মাইলের মধ্যে ঢুকতে পারবে না, কারণ এটা বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য অঞ্চল হবে। এখন কি হলো, এই বাংলাদেশ মিয়ানমার দাবি করছে এমন একটি জায়গায় বাংলাদেশ 1,11,631 বর্গ কিলোমিটার লাভ করে। 1,11,631 বর্গ কিলোমিটার এই অঞ্চলটা বাংলাদেশ লাভ করে মিয়ানমারের বিরুদ্ধে রায়। মিয়ানমার পুরো মফিজ হয়ে যায় এবং ওরা এতটাই মফিজ যে এইটা মামলা হেরেও বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছিল। এখন না চালু হয়েছে, এখন তো ওরা চালু মানে কি ঘাউরা, মারামারি করতে পারে, কি মারামারি করতে চায়। ওদের তো মনে করেন অস্ত্র আছে, চীনের অস্ত্র, এই জন্য ইয়ে করে। পারলে তোরা আয়, খালি হাতে আয়। ওদের মানুষ কত জানেন? ওদের মানুষ হলো 7 কোটি, 3 কোটি ভোটার। আপনি ভোটার যারা তারাই তো মারামারি করতে পারে। আমাদের ভোটার 10,41,00,000 আর ওদের হলো 3 কোটি ভোটার। ভোটার দিয়ে চিন্তা করেন, জনসংখ্যা চিন্তা করেন। আমাদের তো হিসেবে আছে 16 কোটি, সরকারি হিসেবে 16,65,00,000। আপনি একটা কথা চিন্তা করেন, আমাদের শিশু পোলিও খায় তাই 5 কোটি। 5 কোটি শিশু পোলিও খায়, আপনি বুঝেন? 0 থেকে 5 বছর 5 কোটি। এরপর ভোটার হলো 10,40,00,000। তার মানে 10 কোটি আর হলো পোলিও খায় 5 কোটি, 15 কোটি। তাহলে 6 থেকে 17 বছর মাত্র 1 কোটি। মানে পাগলও বিশ্বাস করবো ভাই। 6 থেকে 17 বছর পর্যন্ত মিনিমাম 10 কোটি আছে। তো সেই হিসেবে আমাদের অনানুষ্ঠানিকভাবে আমাদের জনসংখ্যা 21 কোটি। ঠিক আছে, ধরেন আমরা রাত দিয়ে 15 কোটি ধরেন। তার মানে আমাদের আছে বাঁশ, ওদের টাক মাথা। কিন্তু ওরা জীবন আমাদের হতে পারতো না, হাত দিলে তো পারবোই না। কিন্তু ওদের হলো ভাই অস্ত্র আছে ভাই। আমরা অস্ত্র দেখলে তো পিস্তল দেখলি, বাবা পিস্তল, তখন তো আমরা পড়ে যাই। আল্লাহ পিস্তল, তখন তো আমরা শেষ। তো যা হোক, এখন দেখি এখানে কি রায়টা হয়েছে। এখানে রায় হইল এই জায়গায় ভারত পুরোপুরি মফিজ হয়ে গেছে। একই সাথে ভারত মফিজ, একই সাথে মিয়ানমার মফিজ হয়ে গেছে। ভারতও মফিজ, মিয়ানমারও মফিজ। কিভাবে মফিজ হইল দেখেন, এখানে রায়টা বলছে যে বাংলাদেশের মধ্যে তুমি তো যাবেই না, এবং বাংলাদেশের পরে অতিরিক্ত 154 নটিক্যাল মাইল সেখানেও যাবে না। 154তে যাবে না কেন, সেটা একটা আইন আছে, আমরা আইনটা দেখে নিই। আমি এটা মুছলাম, 1,11,000 মুছে ফেললাম। একটা কথা আছে, 3 নম্বর দিয়ে লিখি মহীসোপান। মহীসোপানকে ইংলিশে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফ, মহীসোপান। মহীসোপান মানে হলো অগভীর সমুদ্র। মহীসোপানকে বলা হয় অগভীর সমুদ্র। মহীসোপানটা হলো এরকমের, ধরেন কেমনে দেখাই, এই জায়গাটা দেখা যায় না কতটুকু এই পর্যন্ত? ও আচ্ছা, থ্যাংক ইউ। এই যে ধরেন আল্লাহ, ওদিকে যায় কেন? এটা হলো বিশাল সমুদ্র। কি মুদ্র? সমুদ্র। দেখেন এটা উপকূল। এখান থেকে এই যে আমি দাগ দিলাম, এটা অগভীর, এটা হলো গভীর। মনে করেন আপনি সমুদ্রের মধ্যে গোসল করতে নামছেন, আস্তে আস্তে ডুবে যাচ্ছেন, তাহলে আপনি মহীসোপানে আছেন। আর ঠুস করে ডুবে গেলে তখন বুঝবেন যে মহীসোপান, মহীঢাল। এটাকে বলা হয় মহীঢাল, মানে গভীর সমুদ্র। হাই সি, ইংলিশে বলে হাই সি বা গভীর সমুদ্র।
এটা মহিষপান। দেখেন এখানে একটু আগে বললাম 12 নটিক্যাল মাইল হলো রাজনৈতিক সমুদ্র সীমা, এরপরে বললাম 200 নটিক্যাল মাইল হলো অর্থনৈতিক সীমা। আইনে আছে 200-র পরে যদি অগভীর সমুদ্র থাকে তাহলে সেই দেশটা 350 নটিক্যাল মাইল মহিষপান পাবে। আবার বুঝবেন, 12 নটিক্যাল মাইল থেকে অর্থাৎ উপকূল থেকে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সীমা, পুরোটা 200 নটিক্যাল মাইল, আর এখান থেকে ধরলে 188, এটা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা অর্থনৈতিক সীমা। অর্থনৈতিক সীমা 200 নটিক্যাল মাইল। আইনে বলা হয়েছে যে 200 নটিক্যাল মাইলের পরে অগভীর সমুদ্র থাকলে তাহলে ওই দেশটা 350 নটিক্যাল মাইল মহিষপান পাবে। এরপরে বলা আছে 350-এর পরেও যদি অগভীর সমুদ্র থাকে তাহলে তার পুরোটাই পাবে উপকূলীয় দেশ। শুনে নেন, এটা অগভীর সমুদ্র বুঝছি, আমরা মহিষপানটা লিখে নিই। অর্থনৈতিক সমুদ্র সীমার পরে লিখে নেন, অর্থনৈতিক সমুদ্র সীমার পরে অগভীর সমুদ্র থাকলে মহিষপান হবে, আর 5 মিনিট লাগবে, আর বলে দাও এসএমএস করে। মহিষপান হবে 350 নটিক্যাল মাইল যদি তারপরও অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকুই পাবে উপকূলীয় দেশ। অর্থনৈতিক সমুদ্র সীমার পরে অগভীর সমুদ্র থাকলে মহিষপান পাবে হবে 350 নটিক্যাল মাইল। যদি তারপরও অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকু পাবে উপকূলীয় দেশ। সেন্টেন্সটা দেখেন, বুঝছেন কিনা? তাহলে দেখেন এখানে দেখা গেল যে ধরেন 350 শেষ হয়ে গেছে, 350 তো বাংলাদেশ পেলই, এবং তারপরও আরো 4 নটিক্যাল মাইল অর্থাৎ 354 নটিক্যাল মাইল এটা বাংলাদেশের মহিষপান ছিল। অর্থাৎ এটা তো অগভীর আছেই, এবং 350 ছাড়িয়ে 354 নটিক্যাল মাইল পর্যন্ত অগভীর সীমা। এই জন্য বাংলাদেশ মহিষপান, আপনারা দেখছেন 1 নম্বর লেকচার আছে, মহিষপান বাংলাদেশের 354 নটিক্যাল মাইল, অর্থাৎ একেবারে ভিত্তিরেখা থেকে 354 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমার পরে বাংলাদেশ পেয়েছে 154। এখন দেখেন ধরা খেয়ে গেল কে? ভারত ধরা খেয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ মহিষপান পেল 354 নটিক্যাল মাইল পর্যন্ত, অতিরিক্ত 200-র পরে 154 পেয়েছে। বুঝে নেবেন, 200-র পরে 154 পেয়েছে, আর উপকূল থেকে একেবারে 354 পর্যন্ত। এখন দেখেন মিয়ানমার এখন বাঁশ খেয়ে গেল না? কেমনে বাঁশ খেয়ে গেল? সেটা হলো মিয়ানমারকে বলছিল রায় কি, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার পরে আপনি যেতে পারবেন। এখন মিয়ানমার এখানে বাঁশ খেয়ে গেল, কারণ এখন বাংলাদেশের তো আরো পেয়ে গেছে। এই মিয়ানমার রাগ করে করছে আপিল। মিয়ানমার সে আবার আপিল করছে। আপিল করার পর এখন তো বাংলাদেশ এখানে বসে আছে, বাংলাদেশ বলতেছে যে তোমার আপিল নিয়ে আসো। 16 সালে আপিল করছে মিয়ানমার। আপিল করলে এখান থেকে আবার মামলাটা এখান থেকে ডিরেকশন চাইবে। এখন তারা ডিরেকশনের জন্য আর আবেদন করে না। কারণ কি জানেন? কারণ এই পিসিএতে যে 6 জন বিচারক আছে, এখন 5 জন বিচারক, এই 5 জন বিচারকের 2 জন বাংলাদেশি, বিচারপতি আওলাদ আলী আর তাফাজ্জল হোসেন, এবং এই 2 জন হলো বাংলাদেশের বিচারক। এখন বাংলাদেশি বিচারক বলতেছে নিয়ে আসো, কারণ এখন তো এরা রায় দিয়ে দেবে যে তুই এখানে আসতেই পারবি না। তার মানে বাংলাদেশি বিচারক আছে বলে মিয়ানমার এখন ধরা খেয়ে গেছে।
এবং এখন যে থিম সেটা হলো যে বাংলাদেশের এখন মহিষপান মানে অগভীর সমুদ্র, এটা হলো 304 নটিক্যাল মাইল। 200 তো আমাদের অর্থনৈতিক, 304 হলো মহিষপান। আমাদের এই আইনের মধ্যে আর একটা বিষয় আছে, ছোট্ট একটা বিষয়, এটা আমি নেক্সট ক্লাসে বলবো না ইনশাল্লাহ। আপনারা একটু কমেন্ট করে জানান যে কোনো সমস্যা আছে কিনা, বুঝছেন কিনা। মিয়ানমারে খাটাস বাঁশ কাটবে ঘাস, থ্যাংক ইউ। বাংলাদেশকে কেন দিল, পাশে তো ভারত আর মিয়ানমার সীমাও আছে, মানে ও বাংলাদেশকে দিছে কারণ এটা তো বাংলাদেশের, কারণ ওদের তো এই সমুদ্র আছে। ওনার প্রশ্ন হলো এটা বাংলাদেশকে দিল কেন, অগভীর সমুদ্র, অগভীর তো বাংলাদেশেরই, দিবে না কেন? আর অর্থনৈতিক সমুদ্র সীমা বাংলাদেশকেই দিবে, কারণ ওদের তো আরো সমুদ্র আছে, বাংলাদেশের তো আর 2-3টা সমুদ্র নাই। অল ক্লিয়ার? জি ভাই বুঝছি। 1 নটিক্যাল মাইল সমান সমান কত? আমাদের লেকচার শিটে আছে 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার। সাগরের ওটা হিসাবটা করে নটিক্যাল মাইলে, আকাশের হিসাবও করে নটিক্যাল মাইলে। নো প্রবলেম, লেখা দেখা যাচ্ছে না? বুঝছি সব। অল ক্লিয়ার, বুঝছি স্যার, ভালো লাগলো ভাই, ভালো একটা ক্লাস ছিল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ। ওটা দেখা দাও, এটা দেখো কোন জায়গায় লেখা আছে, একটু দেখাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আইকন প্লাসে ভর্তি করাতে হবে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব সকলকে আইকন প্লাসে আসতে বলবেন, সকলকে আইকন প্লাস। আমরা সব কম ফি নিচ্ছি, আপনারা তো জানেন, কারণ আমাদের পোষাতে হবে না। আমি যে ভবনটায়, আমি যে ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, এই ক্লাসরুমের ভাড়া হলো 1,42,000 টাকা, 1,42,000। ইলেকট্রিক বিল সহ প্রায় 1,60,000 টাকার উপরে হয়। আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে খুব ভালো একটা সুযোগ দিয়েছি কম টাকায়, এবং আমরা আপনাদের অনেক ক্লাস রেখেছি, অনেক পরীক্ষা রেখেছি। আমরা মানে একটু আগে আমি আপনাদের উইকি টেস্টে কোশ্চেন করে আসছি, উইকি টেস্ট, ক্লাস টেস্ট, মানে আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। নর্মাল ফন্টে আমরা কাজ করতে পারি না, আমাদের কিন্তু আপনাদের ম্যাটেরিয়ালসগুলো সেগুলো কিন্তু আমাদের নিকোষ ফন্টে বাংলা লিখতে হয়, যেটা খুবই কষ্টকর। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। এবং আমি আশা করব আমাদের এখানে যারা ক্লাস করছেন সবাই অন্ততপক্ষে 5 জন করে বন্ধুকে আইকন প্লাসে নিয়ে আসবেন। না আসতে থাপড়াবেন ভাই, সকাল বিকাল থাপড়াবেন ভাই, বলুন ভাইয়া বলেছে থাপড়াইতে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইংলিশে বলার জন্য না, আপনারা বলবেন তাহলে আমি ইংলিশে বলতাম, যদি কারো সমস্যা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। সকল হ্যাঁ, ফিনিশ করছো? না, থ্যাংক ইউ। এই যে